ইন্টারপ্রিটেশন অফ লিভার ফাংশন টেস্ট। লিভার ফাংশন টেস্ট তোরা রেগুলারলি বাড়িতে দেখে থাকবি বা পেশেন্টদের থেকে তোকে রেগুলার দেখা হয়, বা বাড়ির লোকেরা যারা সবসময় ইসিজি আর এলএফটি এগুলো সব হাতে ধরিয়ে দেয়, দেখ তো আমার ঠিক আছে কিনা, দেয় তো। স্টুডেন্ট লাইফ থেকে এগুলো ফেস করতে হয়। তো লিভার ফাংশন টেস্ট আমাদের কি হেল্প করে, যে কোন এরিয়া অফ দ্য লিভার এফেক্টেড হয়েছে, কি ধরনের এফেক্টেড হয়েছে, মানে কনজুগেটেড না আনকনজুগেটেড, একটা ব্রড আইডিয়া দেয় what is the pathology behind. So largest organ weight 1.5 kg, এগুলো কিছু দরকার নেই। ফাংশন অফ, হ্যাঁ আসো আসো, ফাংশন অফ লিভার তোরা সবাই জানিস মোটামুটি। আমরা যেখান থেকে স্টার্ট করব সেটা হচ্ছে টেস্ট। টেস্টে আমরা কি কি করি, নর্মাল ভ্যালুস এলএফটির আন্ডারে আছে যেগুলো, সেটা হচ্ছে টোটাল বিলিরুবিন, কনজুগেটেড বিলিরুবিন, ফুল প্যানেলটা, টোটাল বিলিরুবিন, কনজুগেটেড বিলিরুবিন, টোটাল প্রোটিন, অ্যালবুমিন, আর কোয়াগুলেশন ফ্যাক্টরস বোঝার জন্য প্রোথ্রম্বিন টাইম। এগুলো হচ্ছে তার পাশে ইউজুয়াল নর্মাল ভ্যালুস। এনজাইমস এর মধ্যে এগুলো একটু ডিটেইলে বলতে হবে। এএলটি, এএসটি আর বসবস। এএলটি, এএসটি অ্যালকালাইন ফসফেটেজ, গামা গ্লুটামিন ট্রান্সফারেজ এন্ড 5' নিউক্লিওটাইডেজ। ফার্স্ট আমরা ডিসকাস করি এএলটি আর এএসটি নিয়ে। আগে এই এসজিপিটি এসজিওটি টার্মটা বেশি চলতো, এখন এএলডি এএসটিটা বেশি ইউজ হয়। এই দুটোর মধ্যে কোনটা বেশি স্পেসিফিক ফর লিভার ডিজিজ, এখানে একটা কনফিউজার আছে, সেই জন্য এই টপিকটা আগে ধরলাম। কোনটা মোর স্পেসিফিক ফর লিভার প্যাথোলজি, এএলপি। ওয়াই? এএলটি আর কি, সরি, এএলটি ইজ মোর স্পেসিফিক ফর লিভার, কারণ এএসটি আর কিসে কিসে বাড়তে পারে, হার্টে বাড়তে পারে। ভেরি গুড। আর একটা মাসল প্যাথোলজি। মাসল প্যাথোলজির মধ্যে কি আছে, র্যাবডোমায়োলাইসিস। এইগুলো ভাই ধরবো। মাসল প্যাথোলজি হচ্ছে র্যাবডোমায়োলাইসিস। আর হার্ট প্যাথোলজির মধ্যে অবভিয়াসলি লাইক হার্ট ফেলিওর। সো এএনটি ইজ মোর স্পেসিফিক ফর লিভার প্যাথোলজি এক্সেপ্ট এবার কোন ক্ষেত্রে এএসটি মোর স্পেসিফিক। আমার কাজই হচ্ছে যেগুলো কনফিউশন হয় সেই জায়গাগুলোকে ক্লিয়ার করা। কোন ক্ষেত্রে এএসটি মোর স্পেসিফিক, অ্যালকোহলিক লিভার ডিজিজ। অ্যালকোহলিক লিভার ডিজিজের ক্ষেত্রে, অনলি ইন কেস অফ অ্যালকোহলিক লিভার ডিজিজ, এএসটি ইজ মোর স্পেসিফিক। ঠিক আছে, তাহলে মনে রইল এএসটি কিসে কিসে বাড়ে মনে রইল, আর এএসটি কোন ক্ষেত্রে বেশি স্পেসিফিক মনে রইল। এই দুটো হচ্ছে কনফিউজার। সিমিলার হচ্ছে এর পরের দুটো। এই দুটো যেমন হেপাটোসাইট মার্কার এএলটি আর এএসটি, সেখানে অ্যালকালাইন ফসফেটেজ আর জিজিটি কোন এরিয়াটাকে মার্ক করছে, বিলিয়ারি সিস্টেম, বিলিয়ারি ডাক্ট, বিলিয়ারি প্যাথোলজিকে প্রেডিক্ট করে। এএলপি আর জিজিটি, তার মধ্যে এএলপি আরো মানে বিলিয়ারি ডাক্ট প্যাথোলজি ছাড়াও অন্য কিছুতেও বাড়তে পারে, আবার সিমিলার, এখানেও এমসিকিউ আসতে পারে। আর কিসে বাড়তে পারে এএলপি, ফার্স্টে আমাকে কয়টা বিলিয়ারি প্যাথোলজি বল যেখানে বাড়তে পারে। বিলিয়ারি প্যাথোলজি কি আছে, কি ধরনের ইনফেকশন হতে পারে বা কি ধরনের প্যাথোলজি হতে পারে। প্রাইমারি স্ক্লেরোজিং কোলাঞ্জাইটিস, নামটা শুনেছিস? প্রাইমারি বিলিয়ারি সিরোসিস ভার্সেস প্রাইমারি স্ক্লেরোজিং কোলাঞ্জাইটিস, এগুলো হচ্ছে ইউজুয়াল প্যাথোলজি। কিন্তু অ্যালকালাইন ফসফেটেজ আরেকটা কিসে পারে এটা বলতে পারা উচিত, যেমন কার্ডিয়াকটা বলতে পারলে এএসটি, সেরকম এটাও বলা উচিত। এটাও খুব ইজি। কিসে বাড়ে, জন্ডিস তো বলছি, আমি লিভারের বাইরে জিজ্ঞাসা করছি। লিভারের বাইরে বোন প্যাথোলজি, যেমন এক্সাম্পল লেক প্যাজেটস ডিজিজ অফ বোন। আর ওখানে কি বললাম, র্যাবডোমায়োলাইসিস। এগুলো এমসিকিউ পয়েন্ট, সেই জন্য এগুলো বারবার ডিসকাস করছি। হলো, এবার পরে আবার এগুলো আবার ডিটেইলে বলবো। স্পেশাল টেস্ট কি কি আছে, এটা অলসো ভেরি ইম্পর্টেন্ট। এগুলো হচ্ছে নিট পিজি প্রিপারেশনের জন্য লাগবে। শুধু আপাতত এখানে নামগুলো জেনে নাও। ব্লাড অ্যামোনিয়া, আলফা-1 অ্যান্টিট্রিপসিন, আলফা-1 ফিটোপ্রোটিন, ইমিউনোগ্লোবুলিন, সেরুলোপ্লাজমিন অ্যান্ড ফেরিটিন। এটা তোরা ফিজিওলজিতে পড়েছিস, আরবিসি ব্রেকডাউন হলে কিভাবে হয় পড়েছিস, সেইটাই এখানে আছে। আরবিসিরা এলো, এসে ফার্স্টে কি হয়, ফার্স্টে ইনডাইরেক্টটা হয়, তাই তো। ইনডাইরেক্টটা হচ্ছে লিভারের বাইরে, লিভারে এসে কি হয় কাজটা, কনজুগেশন। সো এইখান থেকেই বুঝতে পারা যাবে যে কি ধরনের বিলিরুবিন বাড়ছে, তাহলে প্যাথোলজিটা কোথায়, লিভারের আগে মানে প্রি হেপাটিক
নাকি হেপাটিক অর পোস্ট হেপাটিক। ঠিক আছে, যেমন এই স্টেটটা দেখ, কনজুগেশন ডিফেক্ট যদি হয়, কনজুগেশন ডিফেক্ট যদি হয় ইউডিপিজিটি, ইউডিপি গ্লুকোরোনিল ট্রান্সফারেজ, ইউডিপি গ্লুকোরোনিল ট্রান্সফারেজ, এই এনজাইমটা যদি ডিফেক্ট হয়, কনজুগেশন ডিফেক্ট বা আপটেক ডিফেক্ট, তাহলে কি কি হতে পারে? গিলবার্টস ডিজিজ, ক্রিগলার-নাজার সিনড্রোম, টক্সিক জন্ডিস, নিওনেটাল জন্ডিস। এই নামগুলো মনে রাখ, অ্যানাদার ভাইভা পয়েন্ট হলো এই চারটে। এবার আলাদা করে আবার গিলবার্টস পড়তে হবে, এটা হচ্ছে অনলি ফর এই কোয়েশ্চেন যে কনজুগেশন ডিফেক্টের 3-4টে এক্সাম্পল বলো। হয়ে গেল। এবার আবার এটা আমরা আলাদা করেও পড়বো। এইটা হচ্ছে নর্মাল ভ্যালুস, টোটাল সেরাম বিলিরুবিন 0.2 থেকে 0.8, কনজুগেটেড লেস দ্যান 0.2, আনকনজুগেটেড 0.2 to 0.6। এবার দুটো ইম্পর্টেন্ট টেস্টের নাম, বায়োকেমিক্যাল টেস্ট, বায়োকেমিস্ট্রিতে পড়েছিস কিন্তু এখানেও ধরা হবে এবং এমসিকিউতেও কাজে লাগবে। তার মধ্যে একটা হচ্ছে ভ্যান্ডেনবার্গ রিঅ্যাকশন। ভ্যান্ডেনবার্গ রিঅ্যাকশন কি হয়? নর্মাল সেরাম তার সাথে ভ্যান্ডেনবার্গ রিয়েজেন্ট দেওয়া হয়, নিলে ইমিডিয়েট যদি কালার চেঞ্জ হয় তাহলে ডাইরেক্ট পজিটিভ। ইমিডিয়েট যদি কালার চেঞ্জ হয়, আমি এখানে ছবিটা দিতে ভুলে গেলাম, পিঙ্কিশ কালার হয়, পিঙ্কিশ কালার হয়, পিঙ্কিশ বা কাইন্ড অফ ভায়োলেট টাইপ, তাহলে নর্মাল সেরাম গিভস নেগেটিভ ভ্যান্ডেনবার্গ রিঅ্যাকশন। তাহলে আমরা রিয়েজেন্ট দিলাম, দিয়ে কোনো কালার চেঞ্জ হলো না, তাহলে হচ্ছে নর্মাল সেরাম। কি বলছে দেখ, আর রিয়েজেন্ট ইজ আ মিক্সচার ইকুয়াল ভলিউমস অফ সালফানিলিক অ্যাসিড, সালফানিলিক অ্যাসিড ইন dilute HCl and sodium nitrite। সালফানিলিক অ্যাসিড, এটা জিজ্ঞাসা করবে কি আছে ভ্যান্ডেনবার্গ রিঅ্যাকশনে, কি ইউজ হয়? সালফানিলিক অ্যাসিড ইন dilute HCl and sodium nitrite। এইটা রিঅ্যাক্ট করে কি করছে? এই যে ডায়াজোটাইজড করছে। ডায়াজো রিঅ্যাকশন পড়েছিলি তোরা ক্লাস 12 এর, ডায়াজো রিঅ্যাকশন কেমিস্ট্রিতে মনে আছে? ডায়াজো কম্পাউন্ড আঁকতে হতো, সেই স্ট্রাকচারটা। ডাইরেক্ট পজিটিভ হলে কি হবে? কনজুগেটেড বিলিরুবিন গিভস পার্পল কালার ইমিডিয়েটলি। দেওয়ার সঙ্গে সঙ্গে এই যে রিয়েজেন্টটা আমরা বললাম একটু আগে, সালফানিলিক অ্যাসিড, সেটা দেওয়ার সঙ্গে সঙ্গে যদি চেঞ্জ হয় কালার, চেঞ্জ ইন কালার হয়, তাহলে হচ্ছে কনজুগেটেড বিলিরুবিনের ডিফেক্ট। তা যদি না হয়, তারপর যদি আমরা অ্যালকোহল ইউজ করার পর আফটার 30 মিনিটস যদি আফটার অ্যাডিশন অফ অ্যালকোহল যদি এই যে পার্পল কালার ডেভেলপস অনলি when the reagent and methanol are added, মিথানল অ্যাড করা হলো, তারপর একটা লেট রিঅ্যাকশন হলো, সেটা হচ্ছে ইনডাইরেক্ট পজিটিভ। ইনডাইরেক্ট পজিটিভে কি বলছে? আনকনজুগেটেড বিলিরুবিনের ক্ষেত্রে। তাহলে এইটা যাতে গুলিয়ে না যায় মনে রাখতে হবে, ডাইরেক্ট পজিটিভ হচ্ছে ইমিডিয়েট রিঅ্যাকশন উইদিন 3 মিনিটস, ডাইরেক্ট পজিটিভ ইমিডিয়েট রিঅ্যাকশন উইদিন 3 মিনিটস, কনজুগেটেড বিলিরুবিন একটা পয়েন্ট। নেক্সট পয়েন্ট হচ্ছে ইনডাইরেক্ট পজিটিভ মানে অ্যালকোহল অ্যাড করার পর আফটার 30 মিনিটস কালার চেঞ্জ হচ্ছে, সেটা হচ্ছে আনকনজুগেটেড বিলিরুবিন। গুলিয়ে যেন না যায়। আর একটা রিঅ্যাকশন কি হতে পারে? বাইফেজিক রিঅ্যাকশন। বাইফেজিক রিঅ্যাকশন হচ্ছে হেপাটিক জন্ডিসের ক্ষেত্রে হয়। পার্পল কালার ডেভেলপস অন, প্রথমে একটা কালার চেঞ্জ হলো, প্রথম রিঅ্যাকশনটাও দিল, আবার অ্যালকোহল দেওয়ার পর আবার একটা কালার চেঞ্জ হলো, তাহলে এটা কি হচ্ছে? বাইফেজিক, মানে দুরকম কালার চেঞ্জই দেখাচ্ছে। কি বলছে? পার্পল কালার ডেভেলপস অন অ্যাডিশন অফ রিয়েজেন্ট, অ্যাডিশন অফ মিথানল ইন্টেন্সিফাইজ দ্য কালার। প্রথমে রিঅ্যাকশন দিল, তারপরে আবার রিঅ্যাক্ট করে আরো ইন্টেন্সিফাই হলো, তাহলে এখানে দুটোই বেড়ে যাচ্ছে, এলিভেশন অফ বোথ আনকনজুগেটেড অ্যান্ড কনজুগেটেড। মনে থাকলো ডাইরেক্ট ইনডাইরেক্ট বাইফেজিক, ডাইরেক্ট ইনডাইরেক্ট বাইফেজিক, গুলিয়ে যেন না যায়। ডাইরেক্ট হচ্ছে অবস্ট্রাকটিভ মানে কনজুগেটেড, ইনডাইরেক্ট মানে হিমোলাইটিক মানে আনকনজুগেটেড। কেন আনকনজুগেটেড? লিভারে ঢোকার আগেই হচ্ছে, আরবিসি ব্রেকডাউন হচ্ছে, আরবিসি ব্রেকডাউন হয় লিভারে ঢোকার আগে ডিফেক্টটা, সেটা হচ্ছে হেমোলাইটিক জন্ডিস। আর দুটোই যদি থাকে সেটা হচ্ছে বাইফেজিক। ক্লিয়ার ভ্যান্ডেনবার্গ রিঅ্যাকশন? এবার হচ্ছে বিলিরুবিন যদি ইউরিনে পাওয়া যায় কখন হয়? অবস্ট্রাকটিভ জন্ডিস। এখানে আবার একটা ইম্পর্টেন্ট টেস্ট, ফুচেটস টেস্ট, বানানটা লিখে রাখ। ভ্যান্ডেনবার্গ রিঅ্যাকশন হলো আর ফুচেটস টেস্ট। ইউরিনের বিলিরুবিন নরমালি ট্রেস অ্যামাউন্ট, কিন্তু কখন হচ্ছে? কনজুগেটেড বিলিরুবিন বিং ওয়াটার সলিউবল ইজ এক্সক্রিটেড ইন অবস্ট্রাকটিভ জন্ডিস। তাহলে কি হলো? এই দেখ, প্রেজেন্স অফ বিলিরুবিন ইন ইউরিন, ভালো করে খেয়াল করো,
স্টেপস গুলো আগে মনে কর। আরবিসি ডিস্ট্রাকশন, প্রেজেন্স অফ বিলিরুবিন ইন ইউরিন অ্যান্ড বাট অ্যাবসেন্স অফ ইউরোবিলিনোজেন। বিলিরুবিন আছে কিন্তু ইউরোবিলিনোজেন নেই। স্টেপস গুলো মনে কর কিভাবে ভাগটা হচ্ছে, এর আগে যেটা দেখালাম। তাহলে এটা হচ্ছে সিন ইন অবস্ট্রাকটিভ জন্ডিস। অবস্ট্রাকটিভ জন্ডিসে বাবা কিরম সেই অপেরার মধ্যে একজন একজন করে হাইতো, তুই তুললো, তারপর ও তুললো, তারপর ও তুললো, তারপর ও তুললো। দারুণ ব্যাপার। হ্যাঁ, আচ্ছা এবার দেখ, তাহলে অবস্ট্রাকটিভ জন্ডিস ক্লিয়ার হলো। আমি কিন্তু জিজ্ঞাসা করবো লাস্টে, কারণ এটা কিন্তু ভীষণ একটা কনফিউশন হয় পরীক্ষার সময়, খুব বলি, যার জন্য ভীষণ রকম এমসিকিউ আসে এখান থেকে। হিমোলাইটিক জন্ডিসে কি হচ্ছে? ইনক্রিজ প্রোডাকশন অফ বিলিরুবিন কজেস ইনক্রিজ ফর্মেশন অফ ইউরোবিলিনোজেন। তাহলে ইউরোবিলিনোজেন যদি থাকে তাহলে হিমোলাইটিক জন্ডিস, ইউরোবিলিনোজেন যদি ইউরিনে থাকে তাহলে হিমোলাইটিক জন্ডিস, আর ইউরোবিলিনোজেন যদি না থাকে তাহলে অবস্ট্রাকটিভ জন্ডিস। ঠিক আছে, আর বলবে না। আর এটা হচ্ছে ফিকাল ফিকালে যদি এতে পাওয়া যায়, স্টুলে যদি পাওয়া যায়, নর্মাল ভ্যালু হচ্ছে 300 mg। এটা মনে আছে ওই যে হিম আর গ্লোবিন চেঞ্জ হয়ে কিভাবে কোনটা কি কালার দিচ্ছে, পিগমেন্টস গুলো পড়েছিলি মনে আছে তো? বিলিরুবিন ডাইগ্লুকোরোনাইট পড়েছিলি মনে আছে? কালার চেঞ্জের জন্য কি কি কাজে আসে, এমসিকিউ আসতো। এবার আমরা ঢুকে যাচ্ছি জন্ডিসে। ক্লিনিক্যাল জন্ডিস অ্যাপিয়ার্স when bilirubin concentration is more than 3 mg per dl। সাব ক্লিনিক্যাল তাহলে 0.2 থেকে 0.8 বললাম নর্মাল, 0.2 থেকে 0.8 হচ্ছে নর্মাল, 1 থেকে 3 হলে সাব ক্লিনিক্যাল, আর 3 এর বেশি হলে ক্লিনিক্যাল। তার মধ্যে কি কি হচ্ছে, যেরকম আগে বললাম, পজিশন ওয়াইজ, অ্যানাটমি ওয়াইজ ভাব, মাথায় এখন থেকে ক্লিয়ার করে নে, তাহলে কনফিউশন হবে। প্রি হেপাটিক ঢোকার আগে হিমোলাইটিক, প্রি হেপাটিক ঢুকছে না, আনকনজুগেটেড প্রি হেপাটিক হিমোলাইটিক হয়ে গেল একটা টাইপ। তারপর হচ্ছে এইটা এই দেখ একবারে বলে দিচ্ছে, প্রি হেপাটিক, হিমোলাইটিক, আনকনজুগেটেড, তিনটে কিন্তু একই জিনিস। ক্লিয়ার? এবার কজ কি কি হতে পারে দেখ। একটা কমন কজ হচ্ছে সিকেল সেল অ্যানিমিয়া। সিকেল সেল অ্যানিমিয়া, সিকেল সেল অ্যানিমিয়াতে কি হয়? কার্নিকটেরাস, বিলিরুবিন এত বেড়ে যায়, ব্রেন ড্যামেজ ডিউ টু এন্ট্রি অফ বিলিরুবিন, র্যাপিড টার্নওভার অফ আরবিসি, আর সিকলিং পাওয়া যাবে, সিকলিং পাওয়া যাবে। এইটা আমরা আগে একবার বলছিলাম। স্টেপটা কি ছিল? ইউডিপিজির আগের স্টেপটা আপটেক হচ্ছে, যেটা আপটেক হচ্ছে, আপটেকের সময় যদি ডিফিকাল্টি হয় তাহলে সেটাকে বলে গিলবার্ট সিনড্রোম। গিলবার্ট সিনড্রোমে কি হয়? সাব ক্লিনিক্যাল জন্ডিস, সাব ক্লিনিক্যাল জন্ডিস, ভেরি হাই জন্ডিস হয় না, কিন্তু এটা ইউজুয়ালি একটা পার্সেন্টেজ অফ পিপলের মধ্যে নর্মালি পাওয়া যায়। আমারই হোস্টেলে আমার এক রুমমেটের ছিল গিলবার্ট সিনড্রোম, তার নর্মাল সেরকম কিছু ডিফেক্ট হয় না, প্রচুর যে জন্ডিস তা না, কিন্তু একটা ওভারঅল সারা বছর ধরে আমাদের একটা লেথার্জি কাজ করে, এটা একটা এনজাইম ডিফেক্টের জন্য ইউজুয়ালি হয়ে থাকে। ঠিক আছে, তাহলে এই দেখ, একটা হলো ইনক্রিজ প্রোডাকশন অফ আনকনজুগেটেড বিলিরুবিন, একটা প্যাথোলজি, ওয়ান। নেক্সট এইটা দেখ কি হলো, হ্যাঁ, ডিক্রিজ আপটেক হলে, ডিক্রিজ আপটেক হলে গিলবার্ট সিনড্রোম। এই ছোট ছোট পয়েন্ট করে লিখে রাখ, সব লেখার দরকার নেই, সব ছবি তোলা, এই যে পয়েন্ট বলছে একটা একটা করে পয়েন্ট লেখ, পরীক্ষার আগে শুধু ওই পয়েন্টগুলো দেখবি, সব ক্লিয়ার হয়ে যাবে। কনজুগেশন যদি ডিফেক্ট হয়, মানে পরের স্টেপটা, আপটেকের পরের স্টেপ ছিল কনজুগেশন, ইউডিপিজি, ইউডিপি গ্লুকুরোনিল ট্রান্সফারেন্স, তাহলে তার যদি ডিফেক্ট হয় তাহলে ডিক্রিজ কনজুগেশনে হবে নিওনেটাল জন্ডিস, ড্রাগ ইনডিউসড ক্রিগলার-নাজার সিনড্রোম, ক্রিগলার-নাজার সিনড্রোম পরে মেডিসিনে ভালো করে পড়তে হবে, এখন অত ডিটেল পড়ার দরকার নেই। আর হচ্ছে হেপাটোসেলুলার ডিসফাংশন। হয়ে গেল এটা প্রি হেপাটিক বা হিমোলাইটিক, এই টাইপস গুলো হলো। এবার হচ্ছে অবস্ট্রাকটিভ, অবস্ট্রাকটিভ অর পোস্ট হেপাটিক অর কনজুগেটেড হাইপারবিলিরুবিনেমিয়া। এবার কনজুগেশন হয়ে গেছে, এর আগে ছিল কনজুগেশন লেভেল অবধি আর আপটেক লেভেল অবধি ডিফেক্ট, এবার হচ্ছে কনজুগেশনের পর ডিক্রিজ সিক্রেশন অফ, এবারে আবার 1-2 করে পয়েন্ট কর, ডিক্রিজ সিক্রেশন অফ কনজুগেটেড বিলিরুবিন ইনটু ক্যানালিকিউলাই। ক্যানালিকিউলাইতে যদি ডিফেক্টটা হয় তাহলে হচ্ছে হেপাটোসেলুলার ডিজিজ অর হেপাটাইটিস। এগুলো আবার পরে প্রত্যেকটা ডিটেলে পড়তে হবে। ডিক্রিজ ড্রেনেজ যদি হয়, ডিক্রিজ সিক্রেশন যদি হয় তাহলে হেপাটোসেলুলার ডিজিজ, ডিক্রিজ ড্রেনেজ যদি হয় তাহলে হচ্ছে ইন্ট্রা হেপাটিক অবস্ট্রাকশন। ইন্ট্রা হেপাটিক অবস্ট্রাকশন ইউজুয়ালি সিরোসিস বা কখনো কখনো ড্রাগ ইনডিউসড হয়। ড্রাগের একটা লম্বা লিস্ট আছে, পরে দেবো, সেগুলো মুখস্থ করতে হবে। আর এক্সট্রা হেপাটিক মানে ইউজুয়ালি কি হয়, ভেরি মানে কমন সেন্স, স্টোন অথবা কার্সিনোমা, এক্সটার্নাল একটা কার্সিনোমা বা স্টোন ওই জায়গাটাকে পুশ করছে, পুশ করে এক্সটার্নালি অবস্ট্রাক্ট করছে, হয়ে গেল।
এবার হচ্ছে ইনফেকশন, ইনফেক্টিভ কজ। ইনফেক্টিভ কজ হচ্ছে অ্যাকিউট হেপাটাইটিস ইজ ইউজুয়ালি কজ বাই ভাইরাল ইনফেকশন লাইক হেপাটাইটিস এ, ডি, ই। কালকে আমাদের লেকচার আছে হেপাটাইটিস, তখন আরো ডিটেলে বলবো। তা একটা ধর এক্সাম্পল দিচ্ছি, একটা ক্লিনিক্যাল সিনারিও যেরকম কোয়েশ্চেন আসে। একটা লেডি গেছে, বাইরে বেড়াতে গেছিল, 10 দিন ওখানে খুব খাওয়া দাওয়া করেছে, বাড়ি ফিরেছে, ফিরে এবার কি হচ্ছে, কি কি ইনক্রিজ করবে শুধু হেপাটাইটিস হলে? 4টে এনজাইমের মধ্যে কোনটা কোনটা ইনক্রিজ করবে? এএসটি এএলটি একদিকে আছে, আর একদিকে আছে জিজিটি আর এএলপি। কোনটা কোনটা তাহলে ইনক্রিজ করতে পারে হেপাটাইটিস হলে? হ্যাঁ, ও দুটো করবে। কেন? ওটা হচ্ছে হেপাটোসেলুলার ডিসফাংশন, আর ওটা হচ্ছে বিলিয়ারি ডিসফাংশন। এবার ড্রাগ ইনডিউস যেরকম বলছিলাম, এখানে এই দুটো ওষুধের নাম লিখে রাখ। ইউজুয়াল কজ প্যারাসিটামল ওভারডোজ আর CCl4। CCl4 মানে কার্বন টেট্রাক্লোরাইড, কার্বন টেট্রাক্লোরাইড, CCl4। এইটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এটা মাথায় পুরো গেঁথে নিতে হবে। এইটা মনে থাকলে এমসিকিউ করতে পারবি। এইটা মনে থাকলে পরীক্ষায় যখন এই 1 নম্বর কোয়েশ্চেনে সেই লং কোয়েশ্চেন আসে সেটা করতে পারবি। এইটা মনে থাকলে প্র্যাকটিক্যালে যখন টেবিলে একটা কোয়েশ্চেন দেওয়া থাকবে ফ্ল্যাশ কার্ড, সেটাও করতে পারবি। ফ্ল্যাশ কার্ড আছে, একটু পরে দেখাবো। তাহলে হিমোলাইটিক জন্ডিসে কি হচ্ছে, যেরকম বললাম, আবার এটা ডিভিশনের মতো। আনকনজুগেটেড বিলিরুবিন বাড়লো, ভ্যান্ডেনবার্গে কি দিচ্ছে? ইনডাইরেক্ট পজিটিভ, যেরকম বললাম ভ্যান্ডেনবার্গ। ঠিক আছে, এএসটি এএলটি এএলপি এগুলো বাড়ছে না, কারণ হেপাটিকের কোনো ডিসফাংশন নেই তার আগে, লিভারে ঢোকার আগে, সেই জন্য এগুলো নর্মাল। বিলিরুবিন নট এক্সক্রিটেড, কিন্তু ইউরোবিলিনোজেন এক্সক্রিটেড। এবার পুরো জিনিসটা মেলানো যাচ্ছে একটার সাথে একটা। এর আগে যা যা বললাম, দেখ এভরিথিং ইজ কামিং রাউন্ড। যতগুলো টপিক আমরা ডিসকাস করলাম সবগুলো এক জায়গায় হচ্ছে এখানে, দেখ ভালো করে ভেবে। বিলিরুবিন আর ইউরোবিলিনোজেন আমরা ডিসকাস করলাম, ওটাও এখানে পাচ্ছি। প্রি হেপাটিক, হেপাটিক কোথায় কোনটা এফেক্টেড হয় সেটাও পাচ্ছি। হলো, ভ্যান্ডেনবার্গও পাচ্ছি। প্রত্যেকটা আমরা আলাদা আলাদা করে কিন্তু ডিসকাস করেছি, এখানে সব একসাথে দিয়েছে। এবার অবস্ট্রাকটিভ মানে, এবার কমন সেন্স অ্যাপ্লাই করে বল, ওটা চোখ বন্ধ করে দেখ, বলতে পারিস কিনা। অবস্ট্রাকটিভ মানে অবভিয়াসলি কনজুগেটেড বিলিরুবিন বাড়বে। ভ্যান্ডেনবার্গ কি দেবে? ডাইরেক্ট পজিটিভ। ভ্যান্ডেনবার্গ ডাইরেক্ট পজিটিভ। সেখানে কি হচ্ছে, এই দেখ এএলপি বেড়ে যাচ্ছে অনেকখানি, এএলপি বেড়ে যাচ্ছে অনেকখানি। এবার বিলিরুবিন বাড়ছে কিন্তু ইউরোবিলিনোজেন বাড়ছে না। ঠিক আছে, হয়ে গেল। এবার হেপাটিক জন্ডিস মানে বাইফেজিক রিঅ্যাকশন, যেটা আমরা বলছিলাম, দুটোই আছে। তাহলে এখানে দুটোই বাড়বে, সেরাম আনকনজুগেটেডও বাড়বে, কনজুগেটেডও বাড়বে। আর ভ্যান্ডেনবার্গে বাইফেজিক রিঅ্যাকশন যাবে, যেরকম বললাম যে 3 মিনিট পরে একবার কালার চেঞ্জ হবে, 30 মিনিট পরে আবার কালার চেঞ্জ হবে। ঠিক আছে, এখানে এএসটি এএলটি দুটোই অনেক বেশি বাড়বে, আর এখানেও বিলিরুবিন বাড়বে। হয়ে গেল, এটা একই জিনিস, রিপিটেশন আছে। এইটা দেখ, অ্যাকিউট হেপাটাইটিসে যে দুটো ফেজ থাকে, অ্যাকিউট হেপাটাইটিসে যে দুটো ফেজ থাকে, এইটা কিন্তু পরীক্ষায় এরম ভাবেও দিতে পারে, অথবা অনেক সময় যেটা করে গ্রাফিক্যাল ফর্মে দিয়ে দেবে, তোকে শুধু গ্রাফ দেবে এমসিকিউতে, নিট পিজির মতো প্যাটার্ন পরীক্ষা, বা আইএনআইসিটিতে স্পেশালি। আইএনআইসিটিতে যেহেতু গ্রাফিক্যাল প্রেজেন্টেশন বেশি থাকে, একটা গ্রাফ দিয়ে দেবে, তোকে বলবে যে এই এই সিচুয়েশন, কোন এই যে প্রথম যেটা বাড়ছে, গ্রাফের ছবি দেখাবো, দ্যাট ইজ হুইচ এনজাইম। এইটা কোয়েশ্চেন থাকবে। কি করে সেটা এরপর বোঝাচ্ছি। এটা লিখেছিস বা ছবি তুলেছিস? হিমোলাইটিক জন্ডিসে একই জিনিস, এটা কিছু দরকার নেই। আচ্ছা, ওই গ্রাফে যাচ্ছি, তার আগে এবার অন্যান্য টেস্টগুলো একটু লিখে নে। জাস্ট পয়েন্ট লেখ, সেরাম অ্যালবুমিন, সেরাম অ্যালবুমিন। সিভিয়ার লিভার ডিজিজে লো সেরাম অ্যালবুমিন পাওয়া যায়, ব্যাস এইটাই মনে রাখলেই হবে। হয়ে গেল 10 থেকে 12। প্রোথ্রম্বিন টাইম, প্রোথ্রম্বিন টাইম কোন কোন ক্লটিং ফ্যাক্টরকে প্রেজেন্ট করে? এখানে যায়, এখানে আমি এটা কোয়েশ্চেন করতে দিয়েছিলাম, ওটা অ্যান্সারটা দেওয়া আছে। যাই হোক, প্রোথ্রম্বিন টাইম কোন কোন একে বল, কটা নাম বল। 2, 7, ভেরি গুড। তারপর 9, 10। 2, 7, 9, 10, ভেরি গুড। এটাই জানতে চাইছিলাম। তাহলে 2, 7, 9, 10 পার্টিকুলারলি এই 4টে ক্লটিং ফ্যাক্টরের ডিফেক্টকে পিটি প্রলং হয়। এছাড়া আর কিসে হতে পারে? ভিটামিন কে ডেফিসিয়েন্সিতে হতে, ভিটামিন কে ডেফিসিয়েন্সিতে হতে পারে। আর কোন কেমিক্যালের ইনডিউস হতে পারে? আর কোন কেমিক্যাল ইনডিউস হতে পারে? কৌমারিন, কৌমারিন লিখে নে, এটা এমসিকিউতে আসে। COUMARIN, কৌমারিন, কৌমারিন। ভিটামিন কে ডেফিসিয়েন্সি, ফ্যাক্টর 2, 7, 9, 10 ডেফিসিয়েন্সি, অথবা কৌমারিন ডিফেক্ট। ক্লিনিক্যাল কোয়েশ্চেনে কিভাবে হিন্ট দেওয়া থাকবে? এই যে লাস্টের নোটটা,
If PT returns to normal after vitamin K injection, it indicates that hepatocyte function is good. একটা লম্বা কোয়েশ্চেন দিল দিয়ে এই পিটি বেড়ে গেছে এই হচ্ছে আফটার গিভিং ইনজেকশন দ্য পিটি বিকামস নর্মাল, হোয়াট ইজ দ্য ডায়াগনোসিস। এইভাবে তোকে ঘুরিয়ে জিজ্ঞাসা করবো তুই জানিস কিনা দেখার জন্য। তাহলে হেপাটোসাইট ফাংশন গুড মানে তাহলে আইদার তার ভিটামিন কে আইসোলেটেড ডেফিসিয়েন্সি অথবা কোমারিন ডিফেক্ট। কারণ এরপর উইলসন্স ডিজিজ খুব ভালো করে পড়তে হবে, সেরুলোপ্লাজমিন। উইলসন্স ডিজিজ আলাদা করে আমরা পড়াবো, তখন বলবো। আলফা 1 অ্যান্টিট্রিপসিন ডেফিসিয়েন্সি, এটাও কিন্তু আলাদা একটা ইম্পর্টেন্ট টপিক। হিমোক্রোম্যাটোসিস, অনেকগুলো ইম্পর্টেন্ট টপিক আছে এই স্লাইডের মধ্যে। উইলসন্স ডিজিজ, আলফা 1 অ্যান্টিট্রিপসিন ডেফিসিয়েন্সি অ্যান্ড হিমোক্রোম্যাটোসিস। এটা তো আগেই বললাম, এএসটি এলটি আমরা আগে ডিসকাস করে দিয়েছি। নর্মাল লেভেলগুলো লিখে নে, 3 থেকে 15, 4 থেকে 17, প্রেজেন্ট ইন সাইটোসল অফ দ্য হেপাটোসাইটস, এএলটি মনে রাখতে হবে। আর এএসটি কোথায় কোথায় বললাম, হার্ট যেটা তোরা বললি, স্কেলেটাল মাসেল বললাম, কখন হয় র‍্যাপডোমায়োলাইসিসে বেড়ে যায়। তাহলে এগুলো কিন্তু মার্কার অ্যাকচুয়ালি হচ্ছে, এটাকে আমরা খানিকটা মিসনোমার বলি অনেক সময়, কারণ লিভার ফাংশন টেস্ট বলছি কিন্তু এটা কিন্তু ফাংশনের মধ্যে পড়ছে না, এটা হচ্ছে লিভার ইনজুরি মার্কার। অনলি when the liver is injured either by any pathological defect or by any enzyme defect or by any infection, তখনই একমাত্র এইগুলো বাড়তে শুরু করে। So it is a marker of liver injury. AST and ALT specifically is a marker of hepatocyte injury, not just hepatocyte function. Severity and prognosis of liver parenchymal disease, infective hepatitis, স্ক্রিনিং টেস্ট হিসেবে ইউজ করতে কাজে লাগে। যখন একটা লার্জ স্কেল হেপাটাইটিস হচ্ছে ওয়াটারবোর্ন যদি হয় বা ফুডবোর্ন যদি হয়, ইউজুয়ালি হেপাটাইটিস এ। হাইলি এলিভেটেড 20 টাইমস যদি হয় তাহলে ভাইরাল হেপাটাইটিস, মানে হেপাটাইটিস এ ইউজুয়ালি, বা ড্রাগ অর টক্সিন ইনডিউসড। আর মডারেট এলিভেশন যদি হয় তাহলে ক্রনিক, অ্যালকোহলিক, অটোইমিউন আর বিলিয়ারি ট্র্যাক্ট অবস্ট্রাকশন। মনে থাকবে 3 to 20 টাইমস এলিভেশন আর গ্রেটার দ্যান 20 টাইমস এলিভেশন। নর্মাল ভ্যালুটা কত বলেছি? নর্মাল ভ্যালু হচ্ছে 17 অ্যারাউন্ড মোটামুটি, ঠিক আছে? আগে পরে হতে চাইছে, ঠিক আছে। এবার হচ্ছে অ্যালকালাইন ফসফেটেজ, যেটা আমরা আগে বললাম ফ্যামিলি অফ জিঙ্ক মেটালোএনজাইমস। তাহলে এটার সেন্টারে কি থাকে? জিঙ্ক মেটালোএনজাইম উইথ সেরিন অ্যাট দ্য অ্যাক্টিভ সেন্টার। অ্যাক্টিভ সেন্টারটা হচ্ছে সেরিন আর তার সাথে জিঙ্কের, এটাকে বলে মেটালোপ্রোটিনেসেস, তাই তো? মেটালোপ্রোটিনেস পড়েছিস তো কেমিস্ট্রিতে। এটা কোথায় পাওয়া যাচ্ছে? এই যে জায়গাগুলো। এর আগেরটা কোথায় বললাম? সাইটোসল। আর এখানে কি বলছে দেখ, মাইক্রোভিলাই অফ দ্য বাইল ক্যানালিকুলাই, অ্যান্ড সাইনোসয়েডাল সারফেস অফ দ্য হেপাটোসাইটস। এবার এখানে কি করবে? 4টে অপশন দেবে, কোথায় কোথায় পাওয়া যায়। এই দুটো দেবে বোথ, নান অফ দ্য অ্যাবভ, এইরকম ভাবে এমসিকিউ ফর্ম। আদার ইম্পর্টেন্ট সোর্স এএলপি আমরা অলরেডি বলেছি, বোন প্যাজেটস ডিজিজ। আর একটা কিছু হতে পারে, একটা নর্মাল ফিজিওলজি বল যেখানে এএলপি বাড়ে, নর্মাল ফিজিওলজি যেখানে এএলপি বাড়ে, এটা মেয়েদের বলা উচিত গামা গ্লুটামিল ট্রান্সপেপটাইডেস, জিজিটি। নর্মাল লেভেল হচ্ছে 10 থেকে 15। ভেরি ইম্পর্টেন্ট হচ্ছে এই লাস্ট এর আগের লাইনটা, হাইলি এলিভেটেড ইন অবস্ট্রাকটিভ জন্ডিস অ্যান্ড অ্যালকোহলিক লিভার ডিজিজ। তাহলে অ্যালকোহলিক লিভার ডিজিজের জন্য কি কি মার্কার বললাম আমি? একটা কি বললাম? এএসটি এলটির মধ্যে কোনটা বললাম? এএসটি, ভেরি গুড। এএসটি আর জিজিটি, এই দুটোকে বেশি করে দেখতে হবে অ্যালকোহলিক লিভার। এইটা আর একটা যেটা খুব কমনলি হয়তো ইউজ করা হয় না, বাট অলসো ইন দ্য প্যানেল, 5' নিউক্লিওটাইডেস এলিভেটেড ইন অবস্ট্রাকটিভ জন্ডিস। এটা সুবিধা হচ্ছে আগেরটার মতোই, যে বোন ডিজিজের সাথে ডিফারেন্সিয়েট করতে হেল্প করে, কারণ এএলপি সেটা পারে না, তাই তো? জিজিটি আর 5' নিউক্লিওটাইডেস পারে, কিন্তু এএলপি পারে না টু ডিফারেন্সিয়েট ফ্রম বোন ডিফেক্ট লাইক রিকেট অর প্যাজেটস ডিজিজ। সিরোসিস অফ লিভার, কজেস অফ সিরোসিস অফ লিভার লং কোয়েশ্চেন আসতে পারে। তো এটাকে একটা স্টার্টিং অফ আ লং কোয়েশ্চেন হিসেবে দেখো, ইডিওপ্যাথিক, অ্যালকোহল ইনডিউসড, CAH, chronic active hepatitis, viral hepatitis, উইলসন্স ডিজিজ এন্ড আলফা 1 অ্যান্টিট্রিপসিন ডেফিসিয়েন্সি। যেরকম বলছিলাম এইগুলো কিন্তু পরে ডিটেলে ভালো করে পড়তে হবে। উইলসন্স এন্ড আলফা 1 অ্যান্টিট্রিপসিন বোথ আর সেপারেটলি ভেরি ইম্পর্টেন্ট টপিকস। এবার মিলিয়ে নে, এভরিথিং কামস অ্যারাউন্ড। তাহলে কি হলো? বিলিরুবিন হচ্ছে মাইল্ডলি এলিভেটেড, এএলপি এলিভেটেড, এএলটি এলিভেটেড, মাইল্ড এলিভেটেড, জিজিটি হচ্ছে হাইলি এলিভেটেড। একটা ক্লাসিক কেস। এই যে আইএনআই সিটিতে এই ধরনের দেবে, তখন এখানে নামগুলো দিয়ে দেবে না,
এবার মার্ক করে দেবে এ, এএলটিটাকে ধর মার্ক করে দিল এ, এটাকে মার্ক করে দিল বি, এটাকে মার্ক করে দিল সি, মার্ক করে দিল ডি। তখন লিখবে যে আইডেন্টিফাই দ্য এনজাইম সি। এইভাবে কোয়েশ্চেন করবে। কনসেপ্ট ক্লিয়ার রাখতে হবে, গাঁত মেরে হবে না। কনসেপ্ট ক্লিয়ার রাখতে হবে, যেখানটা গুলিয়ে যায় সেই জায়গাটা নিজের মাইন্ডে ক্লিয়ার থাকতে হবে। সেই জন্য আমি কখনো লম্বা নোটস করাই না, ছোট ছোট পয়েন্ট যেগুলো গুলিয়ে যাবে, যেগুলো মাথা ক্লিয়ার রাখতে হবে। আগে যে পয়েন্টগুলো আমরা ডিসকাস করলাম শুধু ওইটা একবার রিভাইজ করলেই এরকম এমসিকিউ ইজিলি সলভ করতে পারবি। দেখ এটা কি বলছে, উইকস, নাম্বার অফ উইকস আফটার অনসেট। অ্যাকিউট, অ্যাকিউটে কোনটা বাড়ছে সবার আগে? এএলটিটা আগে উঠছে, দেখছিস এএলটি পিকটা আগে হচ্ছে, তারপর এএসটি হচ্ছে। সবার আগে উঠছে এবং সবার পরে নামছে এএলটি। দেখ লক্ষ্য কর ভালো করে। অবস্ট্রাকটিভ জন্ডিসে কি হচ্ছে? সবার আগে উঠছে কিন্তু এএলটি, কিন্তু ম্যাক্সিমাম পিক নিচ্ছে জিজিটি। যেই প্যাথোলজিটা পড়বি তার সাথে এই গ্রাফগুলোকে মেলাবে, সমস্ত কিছু ক্লিয়ার হয়ে যাবে মাথায়। ঠিক আছে? ওখানে কি ছিল, এএলটি আগে উঠছিল সবার শেষে নামছিল, কিন্তু এখানে কিন্তু আগে উঠছে আগে নেমে যাচ্ছে, তাহলে ব্যাপারটা আলাদা হলো। অ্যালকোহলিক হেপাটাইটিস দেখ গামা জিজিটি কত বেড়ে গেছে। এএসটি আমরা বললাম, এএসটিটা মোর স্পেসিফিক। দেখ এখানে পুরো ক্লাসিক আমরা যেটা ডিসকাস করলাম, জিজিটি অ্যান্ড এএসটি মোর স্পেসিফিক ফর অ্যালকোহলিক হেপাটাইটিস। কিচ্ছু বলবে না, পেশেন্টের হিস্ট্রি দেবে না, একটা এজ দেবে, পেশেন্টের এই প্রোফাইল, হোয়াট ইজ ইউর ডায়াগনোসিস, ব্যাস। ইজিলি পারবি যদি তোর মাথায় থাকে যে কোন দুটো বেশি স্পেসিফিক ফর অ্যালকোহলিক হেপাটাইটিস। এটাই আবার ওখানে সামারাইজ করা আছে, আবার ওখানে সামারাইজ করা আছে অ্যাকর্ডিং টু অ্যানাটমিক্যাল প্যাথোলজি। এবার প্র্যাকটিক্যালে কিরকম থাকে, যেটার জন্য আজকে মেইন ডিসকাশন। প্র্যাকটিক্যালে একটা টেবিলে থাকবে ফ্ল্যাশ কার্ড, ফ্ল্যাশ কার্ডে এরকম একটা হিস্ট্রি দেওয়া থাকবে, তার সাথে এরকম করে কোয়েশ্চেন্স দেওয়া থাকবে, সেগুলো তোকে অ্যান্সার করতে হবে। তার ভাইভাতে এই যে এতক্ষণ যা আমরা ডিসকাস করলাম পুরোটা তার ভাইভার মধ্যে পড়ছে। তাহলে কোয়েশ্চেনটা কিরকম আছে, তুই টেবিলে দাঁড়ালি, তোর টেবিলে এরকম একটা ফ্ল্যাশ কার্ড রাখা আছে। 10 years old girl presented with recurrent jaundice and pallor, recurrent jaundice and pallor since 6 months. এবার দেখ কি বলছে, bile pigment absent, bile salt absent, কিন্তু ইউরোবিলিনোজেন প্লাস 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 প্লাস। কি হতে পারে ইউরোবিলিনোজেন? হিমোলাইটিক, ভেরি গুড, এক্সেলেন্ট। তাহলে এবার সেখান থেকে কোয়েশ্চেন, মেনশন 3 causes of this condition. 3 causes কি হতে পারে? সিকেল সেল অ্যানিমিয়া একটা, আর একটা বল, ভাব, ভেবে ভেবে বল, পারবি ভাব। আর একটু বেটার কজ সিকেল সেল ছাড়া, থ্যালাসেমিয়া, এআইএইচ হতে পারে, থ্যালাসেমিয়া হতে পারে। হ্যাঁ ঠিক আছে। এবার বলছে রাইট দ্য পেরিফেরাল স্মিয়ার ফাইন্ডিংস। পেরিফেরাল স্মিয়ারে যেরকম রোগ দিবি, সিকেল সেল অ্যানিমিয়াতে সিকেল সেল পাবি, থ্যালাসেমিয়াতে কি পাবি? টার্গেট সেল, তাই তো, টার্গেট সেল পাবি। আরো পাবি মাইক্রোসাইটিক হাইপারক্রোমিক, ইউজুয়ালি মাইক্রোসাইটিক। পিবিএস পেরিফেরাল ব্লাড স্মিয়ারে কি কি করতে হয়? ডাব্লিউবিসি সম্বন্ধে একটা কমেন্ট করতে হয়, আরবিসি সম্বন্ধে কমেন্ট করতে হয়, আর প্লেটলেট সম্বন্ধে কমেন্ট করতে হয়। হুইচ ফ্র্যাকশন অফ সেরাম বিলিরুবিন ইজ ইনক্রিজড ইন দিস কন্ডিশন? সবাই পারবি, বল। আনকনজুগেটেড, তাই তো। দেখ এবার অ্যান্সার মিলে গেল কিনা। কমন কজেস একটা হচ্ছে সিকেল সেল অ্যানিমিয়া, ঠিক বলেছিস তোরা। আর একটা হচ্ছে বিটা থ্যালাসেমিয়া মেজর, আর একটা হচ্ছে ব্লাড ট্রান্সফিউশন রিয়াকশন। ব্লাড ট্রান্সফিউশন রিয়াকশনও এবিও মিসম্যাচ যদি হয় তাহলে হিমোলাইসিস হবে, তাই তো। আর হেরিডিটারি স্পেরোসাইটোসিস। এবার পেরিফেরাল ব্লাড ফাইন্ডিং এ কি দিবি? এই যে ইউজুয়ালি জেনারেলি নর্মোসাইটিক, নর্মোক্রোমিক, বাট ইন থ্যালাসেমিয়া মাইক্রোসাইটিক হাইপোক্রোমিক। থ্যালাসেমিয়ার ক্ষেত্রে মাইক্রোসাইটিক হাইপোক্রোমিক। আর কি কি পাবি ডিপেন্ডিং আপন দ্য ইটিওলজি? থ্যালাসেমিয়াতে টার্গেট সেল, যেরকম আমরা বললাম। সিকেল সেল অ্যানিমিয়াতে সিকেল সেল, অ্যান্ড হেরিডিটারি স্পেরোসাইটোসিস হলে স্পেরোসাইটস। হয়ে গেল আনকনজুগেটেড বিলিরুবিন। তোরা অলরেডি কিন্তু পেরে গেলি, প্র্যাকটিক্যালের থিওরিটা ভালো করে যেই ক্লিয়ার করে নিলে প্র্যাকটিক্যাল পেরে গেলি। আর একটা আছে, দেখ এইটা বল এবার। মেল 45 years, complaints of abdominal pain since 2 weeks, abdominal pain since 2 weeks, deepening of jaundice ক্রমশ বাড়ছে, and itching all over the body since 1 week, itching all over the body since 1 week. এখানে bile pigment পজিটিভ, bile salt পজিটিভ, বাট ইউরোবিলিনোজেন is absent. তাহলে এবার what is your diagnosis? Most probable cause in this cause
which fraction of serum bilirubin is increased in this condition? Obstructive jaundice, এবার obstructive এর কিছু কজ লিখে দিবি। gallstones, inflammatory stricture of common bile duct, congenital atresia of extrahepatic duct, tumors of the bile duct মানে cholangiocarcinoma, আর কার্সিনোমা হেড অফ দ্য প্যানক্রিয়াস, প্যানক্রিয়াস যদি কাছেই লেগে থাকে অ্যানাটমিতে, হেড অফ দ্য প্যানক্রিয়াসে যদি কার্সিনোমা, ওটা গিয়ে বাইল ডাক্টটাকে পুশ করছে। আর পেরি অ্যাম্পুলারি কার্সিনোমা, হুইচ ফ্র্যাকশন ইজ ইনক্রিজড কনজুগেটেড। ক্লিয়ার হয়ে গেল? ইজিলি এবার করতে পারবি, তোরা সবাই পারবি এবার এই টপিকটা। এক্সট্রা হেপাটিক অবস্ট্রাকশন টু biliary apparatus কি কি কজে হয়, এই হচ্ছে হিস্ট্রি দিয়ে বলা আছে। একটা হচ্ছে অবস্ট্রাকটিভ গলস্টোন, এতে এই যে গলস্টোনটা গিয়ে অবস্ট্রাকশন করছে মুখে গিয়ে। biliary stenosis ফলোইং সার্জারি হয়েছে, সার্জারি পরে স্টেনোসিস ফর্মেশন হয়, তাহলে ওটা হচ্ছে বিটা। সিটা কি বলছে? কনজেনিটাল অ্যাট্রেসিয়া অফ এক্সট্রাহেপাটিক ডাক্ট, এখানটা অ্যাট্রেসিয়া হয়ে আছে, দেখ হঠাৎ করে এই জায়গাটা থিকনেসটা কম, তাই তো? আচ্ছা, ডিতে কি বলছে? ডিতে দেখ অ্যানাটমিটা ভালো করে মনে কর, তাহলেই বুঝতে পারবি। হেড অফ দ্য প্যানক্রিয়াস, হেড অফ দ্য প্যানক্রিয়াসে সিএ হয়েছে, হেড অফ দ্য প্যানক্রিয়াসে সিএ হয়েছে, এই যে হেড অফ দ্য প্যানক্রিয়াসে সিএটা হয়েছে, ওটা গিয়ে পুশ করছে। আর একটা হচ্ছে ইটা হচ্ছে কার্সিনোমা অফ অ্যাম্পুলা, কার্সিনোমা অফ অ্যাম্পুলা, ঠিক আছে? সো কোলেস্টাসিস ডিউ টু এক্সট্রা হেপাটিক অবস্ট্রাকশন মাস্ট বি ডিস্টিংগুইশড ফ্রম দ্য ইন্ট্রাহেপাটিক কজেস।